যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ৬,০০০ কোটি টাকার বিল পাশ করে বসে আছেন। তাহলে এগুলো কি? এগুলো তো আরো যতদিন আসবে আমরা তো সামনে জানবো। যারা ৬ টাকা মনে করছেন ৬,০০০ কোটি টাকাকে, যারা জীবনে একটি চাকরি করেননি, তারা ফুলে ফেপে ২০০-৪০০ গাড়ি নিয়ে যখন রাস্তায় যাচ্ছেন, এগুলো কি হয়ে যাচ্ছে? সংসদ, সেই সংসদের প্রধান বিরোধী দল সেই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি। সেই দেশটি স্বাধীন হোক সেই দল চায়নি। তারাই প্রধান বিরোধী দলে বসে আছে। কিভাবে বসে আছে? এবং বসে আছে একটি দলকে অনুপস্থিত করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যেই দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। তার পেছনে অনেক কারণ আছে, অনেক যুক্তি সামনে আসে যে এই দল তো গণহত্যায় জড়িয়ে গেছে বলা হচ্ছে। তাহলে সেই দল কি করে নির্বাচনে অংশগ্রহণ করে? তাহলে সেই রায় আপনি মানুষকে দিতেন। মানুষই যদি সেই রায় দিত তাহলে কিন্তু এই কথাগুলো আর আসতো না। দেখুন, ৩ মাস সময় যেমন খুব দীর্ঘ নয় একটি সরকারের জন্য, আবার খুব কমও নয়। যেটা আমরা বলি রাজনীতির ভাষায় যে হানিমুন পিরিয়ড সরকারের, সেটা তো শেষই হয়ে গেছে। এবং যে ক্রমবর্ধমান যে সামাজিক যে বিপর্যস্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে শিশু ধর্ষণ এবং যেই রামিসার ঘটনা বা এর আগে পরে বেশ কয়েকটি ঘটনা, এর মধ্যে এই অস্থিরতার মধ্যে সরকার প্রধান হিসেবে তারেক রহমান যে কথা বলেছেন আজকে, তার পেছনে কিছু যুক্তিও আছে এবং এক ধরনের হতাশা থেকেই হয়তো বলা। কারণ আপনি দেখুন যে তিনি বলেছেন যে যেখানে সেখানে আগুন লাগছে, নানান রকম অস্থিরতার কথাটা বলা হচ্ছে। এটা কি কারণে হচ্ছে? ইন্ধন কে বা কারা দিচ্ছে? এরকম একটা ব্যাপার থাকে। আবার এভাবেও যদি আমরা দেখি যে সবসময় কিন্তু আমাদের যারা সরকার প্রধান থাকে সবসময় বিরোধী পক্ষেরই দোষ খুঁজে পান। সেটার থেকেও এই উক্তিতে নতুন আমরা কিছু পাচ্ছি না। কারণ আপনি দেখুন যে এই ঘটনাগুলো, আপনি রামিসার ঘটনা বলুন বা অন্তত গত ১১ দিনে সম্ভবত ১৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে, এটা একটা জরিপে দেখলাম। এবং এর মাঝে শিশু বেশি এবং ৫৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে ৪ মাসে, এরকম একটি ঘটনা দেখলাম। তো এইটা কিন্তু সরকারের দোষ নয়, সরকার এই ঘটনাগুলো ঘটাচ্ছে না। কিন্তু যখন ঘটছে, আইনের শাসন আছে কিনা সেই প্রশ্নটা প্রথমেই আসবে। কারণ আপনি যখন একটি ঘটনা ঘটে তখন যদি আইন ঠিকমতো প্রয়োগ হতো, দ্বিতীয় ঘটনাটি ঘটবার আগে কিন্তু অপরাধী ভাবতো যে কি করতে যাচ্ছে। যেহেতু আইনের শাসন অনুপস্থিত, এখন সেই আইনের শাসন অনুপস্থিতকে এই ৩ মাস বয়সী সরকার করলো, তাও তো নয়। তাহলে যে এর আগের যে সরকার ছিল ১৮ মাস, তারা কি করেছে? তারা তো মব সন্ত্রাসকে প্রায় আইনে পরিণত করে দিয়ে গেছে। এবং সেই মব সন্ত্রাস এবং জবাবদিহিতার যে শাসন সম্পূর্ণ অনুপস্থিত হয়ে গেছিল দেশে। আপনি মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, মাজার ভাঙা, ধানমন্ডির ৩২ নম্বর ভাঙা, গণমাধ্যমে আগুন, ছায়ানটে আগুন, উদ্দিচিতে আগুন, এই সব কিছুতে সরকারের নিষ্ক্রিয়তা আমরা দেখেছি। এক ধরনের জবাবদিহিহীনতা চারপাশে গ্রাস করেছিল। সেইটা হঠাৎ করে ১২ই ফেব্রুয়ারির একটা নির্বাচনের পর সব কিছু রাতারাতি যেমন শেষ হতে পারে না, আবার একই সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উদ্দেশ্য প্রণোদিত যে প্রয়াস, সেগুলোরও ধারাবাহিকতা কিন্তু রয়ে গেছে। আপনি দেখুন যে সংসদ, সেই সংসদের প্রধান বিরোধী দল সেই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি। সেই দেশটি স্বাধীন হোক সেই দল চায়নি। তারাই প্রধান বিরোধী দলে বসে আছে। কিভাবে বসে আছে? এবং বসে আছে একটি দলকে অনুপস্থিত করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, যেই দল বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। তার পেছনে অনেক কারণ আছে, অনেক যুক্তি সামনে আসে যে এই দল তো গণহত্যায় জড়িয়ে গেছে বলা হচ্ছে। তাহলে সেই দল কি করে নির্বাচনে অংশগ্রহণ করে? তাহলে সেই রায় আপনি মানুষকে দিতেন। মানুষই যদি সেই রায় দিত তাহলে কিন্তু এই কথাগুলো আর আসতো না। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। কাজেই এই যে বিভিন্ন অসঙ্গতির পর একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও আমরা দেখলাম যে বিএনপির যে কথাটি পরোয়ার সাহেব বললেন, বিএনপি তো গণভোটে হ্যাঁ দিতে বলেছিল, তাহলে এখন কেন তারা রাজি হয়নি? সেটার উত্তর স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি সংসদে দিয়েছেন যে আমরা যদি আরও দেরি করতাম তাহলে হয়তো নির্বাচনই হতো না। কাজেই আমাদেরকে তখন স্বাক্ষর করতে হয়েছে। এখানে একটি প্রশ্ন আসে যে এই যে গণভোটের জন্য কিন্তু পক্ষে বিএনপি ভোট চেয়েছে, তো সেই ক্ষেত্রে
তাহলে কি এটা শুধু মানুষকে দেখানোর জন্য বা গণভোটের জন্যই হয়তোবা মানুষ তাদেরকে রায় বা নির্বাচিত করলো কিনা, এই প্রশ্নটিও কিন্তু আসে। কিন্তু দেখুন, গণভোটে হ্যাঁ দিয়েছেন একবার মাত্র তারেক রহমান সাহেব বলেছেন একটা অনুষ্ঠানে, এছাড়া কিন্তু একদম শহরে ধরে এটা বলেননি। এটা গণ অভ্যুত্থানের যে একটা প্রত্যয় ছিল সকলের মধ্যে, ওই প্রত্যয়ের সাথে মার্চ করবার কারণেই তার এক ধরনের ভদ্রতা সূচক কথাই আমরা ধরে নেব। কারণ গণভোটের ক্ষেত্রে সরকার প্রতারণা করেছিল, অন্তর্বর্তীকালীন সরকার গণভোটে যে 4টি প্রস্তাব সরকার দিয়েছিল, সেই 4টি প্রস্তাব সরকার কারোর সাথে আলোচনা না করে তারা করেছিল। যে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি, সেই নোট অফ ডিসেন্টের সাথে এই প্রস্তাবগুলো সাংঘর্ষিক। তাহলে কেন বিএনপি এই গণভোট মানার কোনো কারণ নাই। এবং তারা তো জানে তাদের প্রধান প্রতিপক্ষ নির্বাচনের বাইরে, খুব সহজেই তারা জিতে আসবে, যতই সরকার চেষ্টা করুক না কেন। তারা জিতেও এসেছে 2/3 ভোটে, তাহলে তারা সেই রিস্কটি নেবে কেন? আপনি আমার সাথে রাজনীতি করবেন, আমি কি তখন রবীন্দ্রসঙ্গীত গাইব নাকি? বিএনপি তাই করেছে, তার সাথে রাজনীতি করেছে অন্তর্বর্তী সরকার, সে রাজনীতির উত্তর দিয়েছে এবং উত্তর দিয়ে 2/3 ভোটে বিজয়ী হয়ে এখন বিএনপি জাতীয় সংসদে। এবং সেইখানে তাকে কাজটি করতে দেবেন না আপনারা। 1.5 মাস বয়সী যে সংসদ আমরা দেখলাম, সেখানে অধিকাংশ সময় জুলাই সংস্কার নিয়ে আলোচনা। সেইখানে কি কোনো চাকরি নিয়ে কথা হয়েছে? সেইখানে কি কোনো স্বাস্থ্য নিয়ে কথা হয়েছে? আপনি দেখুন হামের টিকা নিয়ে কি অবস্থাটা করে দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। ইউনিসেফ বলেছে আমরা 5টি চিঠি 10 বার মৌখিকভাবে সতর্ক করেছি, তারপরেও সরকার কাজ করেনি। তাহলে এগুলোর কোনো বিচার হবে না? শ্বেতপত্র নিয়ে বিরোধী দল কিন্তু দাবি করছে না যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অপরাধ। আজকেও দেখেন খবর আছে যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই 6,000 কোটি টাকার বিল পাশ করে বসে আছেন। তাহলে এগুলো কি? এগুলো তো আরো যতদিন আসবে আমরা তো সামনে জানবো। যারা 6 টাকা মনে করছেন 6,000 কোটি টাকাকে, যারা জীবনে একটি চাকরি করেননি, তারা ফুলে ফেপে 200-400 গাড়ি নিয়ে যখন রাস্তায় যাচ্ছেন, এগুলো কি হয়ে যাচ্ছে? কাজে সবকিছু মিলিয়ে এই পরিস্থিতিতে, একটা বিশৃঙ্খল পরিস্থিতির সামনে প্রধানমন্ত্রী যা বলেছেন তার অন্তর্নিহিত সত্যটি হচ্ছে যে আপনি যেই দলেরই হন না কেন, আপনি যদি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেন, সরকার তা খেয়াল রাখবে এবং সেটা এটা নিয়ে